নমস্কার সালাম। আমি মোস্তাফিজুর রহমান, আইটিইউডি পলিটিক্যাল কনসালটেন্ট ফার্মের ম্যানেজিং ডাইরেক্টর। একজন পলিটিক্যাল কনসালটেন্ট হিসাবে আমরা সাধারণত রাজনৈতিক নেতাদের কৌশলগত পরামর্শ দিয়ে থাকি। কিন্তু 2026-এ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমি মনে করি এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো সাধারণ মানুষকেও জানা কিন্তু দরকার। তাই আজ আমি 2026 সালের আমাদের এই বিধানসভা নির্বাচনের একটি নিরপেক্ষ এবং তথ্যভিত্তিক ডেটা ড্রিভেন এবং গভীর বিশ্লেষণের আপনাদের সামনে তুলে ধরেছি, যেটা আপনাদেরকে বুঝতে অনেক সাহায্য করবে গ্রাউন্ড রিয়ালিটিটা কি। এই বিশ্লেষণে আপনি শুধুমাত্র খবর নয়, বরং বাস্তব তথ্য, গ্রাউন্ড লেভেলের পরিস্থিতি এবং রাজনৈতিক কৌশল, যে আসল চরিত্রটা কি বা আসল চিত্রটা আপনি কিন্তু বুঝতে পারবেন, যা আপনাকে পুরো নির্বাচনীয় প্রেক্ষাপট বা যে ভূমিকা বা আমাদের যে সমস্ত জিনিস প্রেক্ষাপটে নতুনভাবে বুঝতে আপনাকে কিন্তু সাহায্য করবে। বিশেষ করে এখানে আপনি মালদা জেলার সমস্ত বিধানসভা কেন্দ্রের বিস্তারিত বিশ্লেষণ পাবেন। আপনারা আরো কিছু বিশেষ আমাদের যে মালদা ডিস্ট্রিক্টের যে বিভিন্ন বিধানসভা আ কেন্দ্রের উপরে আমরা বিভিন্ন রকমের ভিডিও বা বিশ্লেষণ আমরা করব। আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন কোন বিষয়ের উপরে আপনারা আরো তথ্যভিত্তিক বিশ্লেষণ জানতে চান। আপনাদের কমেন্ট ভীষণ ইম্পোর্টেন্ট, কারণ যে এই কমেন্টের মাধ্যমে আরো নতুন গ্রাউন্ড রিয়ালিটিটা আমরা ডেটা ভিত্তিক, কারণ যে আমাদের টিম, পুরো টিম মালদা ডিস্ট্রিক্টে কাজ করছে এবং আপনারা আনন্দিত হবেন। আপনারা কি চান, আপনার বিধানসভা কেন্দ্রে কি তথ্য জানতে চান সেটা কমেন্টে বলবেন এবং আশা করছি আপনারা সমস্ত কিছু ভীষণ ডেটা ড্রিভেন সঠিক কিন্তু আমাদের এই আ আইটি ইউনি পলিটিক্যাল কনসালটেন্টের মাধ্যমে জানতে পারবেন। যেটা আমাদের এই আ আ আমাদের এই পলিটিক্যাল কনসালটেন্ট হিসাবে আমাদের এটা কাজ। কারণ যে আমরা সাধারণত আ নেতাদেরকে এই কনসালটেন্ট দিয়ে থাকি এবং আমাদের যদি এই বিশ্লেষণ যদি ভালো লাগে আপনাদেরকে, অবশ্যই আপনারা লাইক, শেয়ার অবশ্যই করবেন এবং অন্যান্যদেরকেও এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন, যাতে কি তারাও আমাদের গ্রাউন্ড রিয়ালিটিটা কি তারা জানতে পারে। ওকে, চলুন আমরা শুরু করি যে আমাদের এখন বর্তমানের যে কি পরিস্থিতি সেই সমস্ত ব্যাপার নিয়ে। আমাদের পশ্চিমবঙ্গের আমি আজকে ওভারঅল পুরো পশ্চিমবঙ্গের উপর নিয়ে একটা বিশ্লেষণ আমি আপনাকে ছোট্ট এই ভিডিওর মাধ্যমে দিতে চাই। পশ্চিমবঙ্গের রাজনীতি আমি যদি তুলে ধরি যে ২০২১ থেকে ২০২৬, কারণ যে আপনি যদি বিশ্লেষণ করেন তো লাস্ট ইলেকশনকে না দেখে আপনি বিশ্লেষণ করতে কিন্তু পারেন না। তাই না? তো সেটা কিন্তু অনেক ইম্পোর্টেন্ট। যেভাবে আমরা যখনই এডুকেশন যখনই পড়ি আমরা কিন্তু লাস্ট ইয়ারের কোয়েশ্চেনের আমরা কিন্তু প্যাটার্নস দেখে কিন্তু আমরা পরবর্তী ইলেকশনের পরবর্তী এক্সামের কিন্তু ধারণা তৈরি করি। সেইভাবে রাজনীতিতেও রয়েছে যে আমরা লাস্ট ইয়ার যা বিধানসভা যা কতটা কে ফলাফল করেছে সেই জিনিসটা না দেখে আপনি কিন্তু বিশ্লেষণ করতে পারবেন না। আমি একটু হালকা জাস্ট ১ মিনিটের মধ্যে জিনিসটা শেষ করব। এই ফলাফল কি হয়েছিল আশা করছি মেক্সিমাম জানেন আপনারা সবাই। তবুও আমি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। ২০২১ এ যে ফলাফল, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল বা টিএমসি যে ২৯৪ টি আসনের মধ্যে ২১৫ টি আসন কিন্তু তারা বিপুল সংখ্যাগরিষ্ঠতা কিন্তু অর্জন করেন। আশা করছি এই সমস্ত সবাই জানেন এবং বিজেপি যদি আমি বলি সেই সময় ২০২১ এ ২০১৬ তে মাত্র ৩ টি আসনে পাওয়া বিজেপি ২০২১ এ কিন্তু ৭৭ টি আসনে তারা কিন্তু
জয়ী হয়ে প্রধান বিরোধী দল হিসাবে তারা কিন্তু পরিণত হয়। এটা কিন্তু তাদের কাছে বিশাল বড় একটা মাইলস্টোন অ্যাচিভমেন্ট। ৩ টে থেকে ৭৭ টা সিট। এই জিনিসটা মনে রাখবেন। আমি যদি ভোট শেয়ার বা পার্সেন্টেজ এর কথা বলি, ২০২১ এ টিএমসি প্রায় ৪৮% ভোট তারা কিন্তু পেয়েছিলেন এবং বিজেপি সেখানে ৩৮% ভোট প্রায় পেয়েছিলেন। আম এবং যদি সেখানকার যদি বলি যে গ্রামাঞ্চলে বিশেষ করে টিএমসির প্রভাব বেশ ভালো এবং সেখানে তিনি শক্তভাবে আঁকড়ে কিন্তু ধরেছিলেন টিএমসি। আমি গ্রামাঞ্চলের কথা বলছি। কিন্তু আমি যদি বিজেপির কথা বলি তারা কিন্তু উত্তরবঙ্গে ও বেশ কিছু জায়গায় আপনি আদিবাসী অঞ্চলে আ আ বিজেপির ভালো কিন্তু ফল ২০২১ এ কিন্তু হয়েছিল। এই জিনিসটা কিন্তু আপনারা মনে রাখবেন। ওকে, নেক্সট যদি আমি বলি ২০২১ থেকে ২০২৬ এর যে প্রধান রাজনৈতিক পরিবর্তনটা ২০২১ এর পর কিভাবে রাজনৈতিক পরিবর্তনটা মানে দল-বদল কিভাবে হয়েছিল, এই জিনিসটাও একটু মনে রাখলে আপনাদের আ রিকেপ করতে সহযোগিতা করবে বুঝতে গিয়ে। ২০২১ এর পর যেটা আমাদের আ আমরা দেখা দিয়েছিল দল-বদল হিসাবে নির্বাচনের পর থেকে আ যেমন মুকুল রয় যে যিনি এখন আমাদের সঙ্গে উম নেই তিনি এখন। তার আত্মাকে শান্তি হোক। আ মুকুল রয় আ তথা অনেক বিধায়ক যেমন টিএমসি মানে টিএমসিতে ফেরত আসেন বিজেপি থেকে। যেখানে বিজেপির জন্য বিশাল বড় একটা আ নেগেটিভ ইমপ্যাক্ট সেই সময় কিন্তু পড়েছিল। আমি যদি নতুন প্রকল্পের কথা বলি আ যে ২০২১ এর পর থেকে কিভাবে আ নতুন প্রকল্প টিএমসির ভোটকে জোড়াবদ্ধ করেছেন সেই জিনিসটাও জেনে রাখা দরকার। যেমন লক্ষ্মী ভান্ডারের মতন প্রকল্প অনেক মহিলাদের আরো অনেকগুলো প্রকল্প করেছেন যেটা আম লক্ষ্মী ভান্ডারের মতন প্রকল্প যেটা আ মহিলা ভোট ব্যাংকে আরো শক্তিশালী করে কিন্তু টিএমসি কিন্তু আঁকড়ে ধরেছে। আমি যদি বিজেপির কথা বলি, আ তারা ২০২১ এর পর থেকে কোন জিনিসের উপরে দৃষ্টি আকর্ষণ করেছেন? বিশেষ করে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি দুর্নীতি এবং বেকারত্বের ইস্যুর উপরে আ এবং আপনার আরজিকর আ যে ধর্ষণের মানে আরজিকরের উপরেও তিনি দৃষ্টি আকর্ষণ ২০২১ থেকে ২০২৬ অব্দি তিনি সেই সমস্ত বিষয় নিয়ে আ তার ক্যাম্পেইন কিন্তু তারা চালিয়ে গেছে। ওকে, নেক্সট আমি যদি আপনাকে বলি এসআইআর। এখনকার এই ২০২৬ এর পর যে এসআইআর যে ইলেকশন কমিশন ঘোষণা করেছেন, সেটা কিন্তু অনেক ইম্পোর্টেন্ট। আমি যদি এখন বলি, এসআইআর ঘোষণার পর রাজনীতিতে এটা কিন্তু নতুন মোড়। আ এসআইআর মানে এই ২০২৬ ইলেকশনটা পুরোপুরি আপনার এসআইআর এর আম চারিদিকে কিন্তু আপনার আ ঘুরে বেড়াচ্ছে পুরোপুরি। এসআইআর এর যে কার্যপ্রণালী বা বিতর্কতা, সেটা আশা করছি আপনারা প্রত্যেকে জানেন। এসআইআর এর আওতায় প্রায় ৬৩ লক্ষ ভোটারের নাম তালিকায় থেকে কিন্তু আ বাদ দেওয়া হয়েছে। প্রায় ৬৩ লক্ষ ১ম অবস্থাতে। তারপরে আ আরো নেক্সট এ আপনার প্রায় ৬০ লক্ষের বেশি ভোটারকে আন্ডার অ্যাডজুডিকেশন শ্রেণীতে রাখা হয়েছিল। এবং ইলেকশন কমিশনের দাবি আ তারা বলেন যে দাবি অনুযায়ী যদি আমি বলি এখানে তারা বলেছেন যে এসআইআর টা বিশেষ করে আ মৃত্যু, স্থানান্তরিত এবং ভুয়ো ভোটারদের সরানোটা তাদের সবথেকে বড় উদ্দেশ্য। তবে বিরোধী দল এবং নাগরিক সমাজের অনেকেই এটিকে নির্দিষ্ট গোষ্ঠীকে লক্ষ্য করে নেওয়া পদক্ষেপ হিসাবে কিন্তু দেখেছেন। আমি কিন্তু আ বিশ্লেষণের কথা বলছি। এটা কিন্তু গ্রাউন্ড রিয়ালিটি এটা কিন্তু অবশ্যই জানা দরকার। কারণ যে আপনি যখন বিশ্লেষণ করবেন তো এই ব্যাপারটাও জানা অবশ্যই দরকার যে বিভিন্ন দল এবং নাগরিকরাও মনে করছেন যে এই যে এসআইআর একটা বিশিষ্ট আ গোষ্ঠীকে লক্ষ্য করে এই কিন্তু করা। ওকে। ডেটা বিশ্লেষণে দেখা গেছে আমি যদি এর ব্যাপারে যদি একটু পোস্টমর্টেম করা যায়, যদি একটু আপনাকে বুঝতে সাহায্য করবে। আ মুসলিম অধ্যুষিত এলাকা বা ডমিনেটেড এলাকা মানে অধ্যুষিত মানে যেখানে মুসলমান পরিমাণটা বেশি, অধ্যুষিত ডমিনেটেড যে ডিস্ট্রিক্ট রয়েছে এবং সেখানে প্রায় ২০২১ সালে বিজেপি দুর্বল ছিল। আ যেখানে যাচাই এবং নাম বাদ দেওয়াটা
হার কিন্তু বেশি। এটা কিন্তু মনে রাখেন। যেখানে মুসলমান যে ডিস্ট্রিক্টে বেশি রয়েছেন, সেখানে নাম বাদ দেওয়াটা এটা কিন্তু বেশি। এটা কিন্তু আমি উদাহরণস্বরূপ আপনাকে বলতে চা আ আ ডেটা অনুযায়ী আমি বলছি। এটা কিন্তু আমি নিজের মন থেকে বলা হচ্ছে না। সেটা এই ডেটা ড্রিভেন আমি আপনাকে বলার চেষ্টা করছি উদাহরণস্বরূপ। আমি যদি কলকাতার বলি জোড়াসাঁকো, এটা আমাদের কাছে ডেটা রয়েছে। জোড়াসাঁকোতে যে কেন্দ্রের যে মুসলিম জায়গায় প্রায় 20% রয়েছেন পপুলেশন জনসংখ্যা জোড়াসাঁকোতে। কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকায় যদি আপনি দেখেন 56% সেই সেই সম্প্রদায়ের, মুসলিম সম্প্রদায়েরই নাম কিন্তু 20% এর মধ্যে রয়েছে। সেই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে 56% মুসলমানদেরই নাম সেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম রয়েছে। তো এখান থেকে আপনারা বুঝতে পারেন, শুধু আমি একটা উদাহরণ বললাম, মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর 24 পরগনা, আমাদের এই ডিস্ট্রিক্ট মালদাতেও ম্যাক্সিমাম দেখা দিয়েছে। সেটা পরবর্তী আপনারা জানতে চাইতে গেলে ডেটা অ্যানালিটিক্স এর মাধ্যমে আম সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো এবং অ্যাকুরেট ডেটা আশা করছি আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করা হবে। আপনারা যদি কমেন্টে যদি জানতে চান তো। ওকে, নেক্সট আমি যদি বলি এর প্রভাব মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর 24 পরগনাতে প্রায় হার 40% এর উপরে বেশি ছিল কিন্তু। ওকে, 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 তার তার যদি আমি যদি বলি, ওকে, আ নেক্সট স্টেজ বিশ্লেষণের, বা আমি যদি রাজনৈতিক এবং আ যে এখানে যে মানে তৃণমূল কংগ্রেস এসআইআরকে বিশেষ করে ভোটবন্দি বা গণতন্ত্রের উপরে আঘাত বলে আখ্যা দিয়েছেন। কিন্তু বিজেপি এই এসআইআরকে কিন্তু তারা সাপোর্ট করেন এবং অনুপ্রবেশকারী চিহ্নিত করেছেন। যারা বাদ দেওয়া হচ্ছে, বা বিজেপিরা এসআইআরকে সমর্থন করেন এবং অনুপ্রবেশকারী তারা চিহ্নিত করেন এই বিশেষ প্রক্রিয়াকে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে এটি রাজনৈতিকভাবে বিজেপির সুবিধার জন্য করা হয়েছে। এটা কিন্তু বারবার তিনি কিন্তু এসআইআর যে হয়েছে রাজনৈতিকভাবে বিজেপিকে সুবিধা মানে আমি মমতা ব্যানার্জির এটা কোড রয়েছে। তিনি বলেছেন যে বিজেপিকে সুবিধার জন্য এই এসআইআরটা কিন্তু করা। আ বিষয়টি সুপ্রিম কোর্টে, আপনারা জানেন এই বিষয়টি সুপ্রিম কোর্টে গেছেন। যেমন আপনার ২৪ ফেব্রুয়ারিতে ২০২৬-এ আ আমাদের যে আম আমাদের সুপ্রিম কোর্টে যে নির্দেশ দিয়েছেন, বা ২৮ ফেব্রুয়ারির পরেও সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ করতে হবে। তিনি সুপ্রিম কোর্ট কিন্তু জানান। এবং যে প্রায় ৬০ লক্ষ আ আন্ডার অ্যাডজুডিকেশন এর যে আওতায় রয়েছে, সেটা যাতে দ্রুত গতিতে যুদ্ধ প্রক্রিয়া যাতে গিয়ে এটা নিষ্পত্তি যাতে কি হয়। আপনারা জানেন এখন বর্তমান পরিস্থিতিতে প্রায় ২৩ লক্ষর কাছাকাছি বা তার থেকেও বেশি একটু কিছু নিষ্পত্তি হয়েছে। কিন্তু প্রায় ইলেকশন কমিশন বলছেন যে ১০ লক্ষ নামটা adjudication এর মধ্যে তারা কিন্তু বাদ দিতে যাচ্ছে। এখনকার আমার কাছে প্রপার ডেটা নাই। আমি নেক্সট এ আপনাকে সেটা বলব। এবং ১০ লক্ষ ভোট আ কোন বিধানসভাকে এফেক্ট করবে, সেটা আমরা নেক্সট বিশ্লেষণে আপনাদের সামনে তুলে ধরি। যদি আপনারা জানতে চান। এটা খুবই ইন্টারেস্টিং থিংস রয়েছে। যে এই যদি বাই চান্স ১০ লক্ষ ভোট যদি মাইনাস হয়, তো এই ১০ লক্ষ ভোট মানে আ মানে কি মানে কোন বিধানসভা কেন্দ্রকে এফেক্ট করবে? ওকে, নেক্সট আমি যদি আপনাদেরকে বলি, আম ২০২৬ এর বর্তমান পরিস্থিতিটা কি? এটা ত্রিকোণীয় লড়াই? বা এটা শুধুমাত্র আ টিএমসি এবং বিজেপির আম একে অপরের লড়াই? তো আমি যদি আপনাকে এখানে যদি বলি, আ কিছু সিট রয়েছে যেখানে আম ত্রিকোণীয় লড়াই রয়েছে। সিপিএম, কংগ্রেসের এবং এছাড়াও কিছু আ ত্রিকোণীয় লড়াই রয়েছে। কিন্তু মেক্সিমাম এখানে যেটাও লড়াই রয়েছে, আপনার টিএমসি এবং বিজেপির মধ্যেই ডাইরেক্ট আ ফাইট মেক্সিমাম সিটে রয়েছে। আম কিছুটা সিট আপনার আইএসএফ বা কিছু এফেক্ট করতে পারেন। ওকে, নেক্সট আমি যদি বলি, প্রধান ইস্যুটা কি? আপনাকে যদি বলি প্রধান ইস্যুটা ছিল দুর্নীতি, দুর্নীতির অভিযোগ, বা বললাম উন্নয়নমূলক প্রকল্পের উপরে কিন্তু সেটা
ছিলেন ইস্যু। কিন্তু বর্তমানে এখন যদি এসআইআর এর পর নাগরিকত্ব এবং নাগরিক নাগরিকত্ব বা পরিচয়ের প্রশ্নটা এসআইআর এর উপরে ভীষণ কিন্তু এটা কিন্তু দেখা দিয়েছে। আমি যদি মোটামুটি রিক্যাপ যদি করি, উপসংহারমূলকভাবে জিনিস যে আমি যদি আপনাকে যদি বলি, ২০২৬ সালের নির্বাচন শুধু উন্নয়নের রূপরেখা নির্ধারণ করে না, বরং ভোটার তালিকার স্বচ্ছতা এবং পরিচয় এবং রাজনীতিকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। পুরোপুরি এসআইআরকে কেন্দ্র করে এই ইলেকশনটা কিন্তু আবর্তিত হচ্ছে। ওকে, নেক্সট বিশ্লেষণ আপনাকে কেমন লাগলো আমাদের এই বিশ্লেষণটা? আশা করছি এটা ওভারঅল একটা রিক্যাপ আপনাকে করে দেওয়া হয়েছে, এবং নেক্সট আমরা মালদাতে বিভিন্ন বিধানসভা কেন্দ্রের উপরে আমরা বিশ্লেষণ করব। আপনারা কমেন্টে বলবেন কোন কি বিধানসভা আহ, কেন্দ্রের আপনারা বিশ্লেষণ জানতে চান। এক্সিট পোলও আমরা নেক্সটে করব আমাদের এই কনসালটেন্টের মাধ্যমে, যেটা আমাদের ডেটা থাকবে। ওকে, নমস্কার। আহ, নমস্কার।